নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন S2S মিডিয়া। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে থেকে আমরা রয়েছি। আমরা জানি যে গতকাল আমাদের উত্তরবঙ্গে অর্থাৎ রঙ্গপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এবং একটি মালগাড়ির ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত যা সরকারি বা তথ্য আসছে তাতে 10 জনের মতো 11 জনের মৃত্যুর খবর আসছে, আহত প্রায় 50-এরও বেশি। তো আমরা এরকম ঘটনা গত 2 বছরে যেমন আমরা দেখেছি, 2023 সালের 2রা জুন যেমন আমরা বালেশ্বরে দেখেছি, সেখানে প্রায় 287 জনের মৃত্যু। তার আগে আমরা বীরভূমবাসী দেখেছিলাম 19 জুলাই 2010 সালে সাঁইথিয়াতে যথারীতি এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল, সেখানেও শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এই যে বারবার যে ট্রেন যাত্রা করছি এবং তাতে যে একের পর এক বিভিন্ন যে দুর্ঘটনা ঘটছে এবং শতাধিক, কখনো 200, কখনো 300, যে একের পর যে মৃত্যু মিছিল হচ্ছে, এই যে মৃত্যু মিছিলে দায়ী কার অ্যাকচুয়ালি, এই নিয়ে আজকে আমাদের স্টুডিওয়ে আলোচনা রয়েছে। এবং এই আলোচনায় একদিকে যেমন রয়েছেন, আমার ডান দিকে রয়েছেন সাংবাদিক নন্দন দত্ত। নন্দনদাকে আলোচনায় অংশগ্রহণের মূল কারণই হলো যে নন্দনদা গতকাল এবং কয়েকদিন ধরে শিলিগুড়িতেই ছিলেন। ওনার পুত্র ওখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডাক্তার এবং তার কাছে দেখা করতে গেছিলেন। হঠাৎই একদিকে তিনি যেমন সাংবাদিক, পাশাপাশি পুত্রের সঙ্গে দেখা করতে গিয়ে ওনার বাড়তি পাওনা, কালকে যখন উনি নর্থ বেঙ্গলে এই ঘটনাটা ঘটেন, অন স্পট ছিলেন এবং প্রত্যেক মুহূর্তে ওখানে নিজের চোখে যে তথ্য বা বিয়েছেন সেগুলো আজকে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর তার সঙ্গে রয়েছেন আবার বাঁ দিকে রয়েছেন নিশা কর্মকার। নিশা কালকে যে ক্ষতিগ্রস্ত ট্রেন অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী ছিলেন। এবং অন্যদিকে তার ডান দিকে রয়েছেন আমাদের কবিতা কর্মকার, নিশার মা। এনারা দুজনই এবং ভাইকে নিয়ে ওনারা এই একই ট্রেনে যাত্রা করছিলেন এবং সেই ট্রেনে যাত্রা করার সময় দুর্ঘটনা, সেই সংক্রান্ত বিষয়ে আমরা ওনাদের কাছ থেকে আমরা নিশ্চয়ই জানবো কী ধরনের ঘটনা হয়েছিল। কারণ প্রত্যক্ষ অভিজ্ঞতাটা খুবই জরুরি, কারণ এরকম একটা ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে কালকে দিনটা তাদের পেরিয়েছে, ট্রমা, অনেক রাত্রে ফিরেছেন। তবু আমাদের অনুরোধে আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন নিশা কর্মকার এবং ওদিকে রয়েছেন কবিতা কর্মকার। সোহম ভাই উনি আর আসেননি, যাই হোক পরিবারটি এসছে। নন্দদা, দেখো, যদি আমরা ধরি প্রথমেই যদি বলা যায় আমাদের 2010 সালের অভিজ্ঞতা, 19 জুলাই সাঁইথিয়াতে কাঞ্চনজঙ্ঘা এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস, প্রায় শতাধিক মৃত্যু। তারপরে আমরা দেখলাম 2023-এ বালেশ্বরের কাছে ব্যাঙ্গালোর এবং করমণ্ডল এক্সপ্রেস, প্রায় 287 থেকে 300 জনের মৃত্যু। তারপরে আবার বছর ঘুরতে না ঘুরতে উত্তরবঙ্গে যথারীতি রঙ্গপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘার পেছনে মালগাড়ি সজোরে ধাক্কা এবং 10 জনের মৃত্যু, এবং হয়তো মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারতো যদি পার্সেল ভ্যান না থাকতো। তো এই যে পরপর যে একের পর এক দুর্ঘটনাগুলো ঘটছে, এই যে সচেতনতার অভাব না, এটা কেন ঘটছে বলে তোমার প্রাথমিকভাবে মনে হচ্ছে? অনেক তো বিষয় তথ্য বা উঠে আসছে, তোমার কি মনে হয় দাদা? দেখো, রেলওয়ে সেফটি যে সঠিকভাবে কাজ করছে না বা আরও প্রয়োজন আছে, সেটা তো সব দলই বলছে এবং সব দলই চাইছে যে রেলওয়ে সেফটি, কারণ প্রত্যেকবার যাত্রী ভাড়া বাড়ছে, একই সঙ্গে যাত্রীদের জন্য নানা রকম হচ্ছে, বেসরকারিকরণ হয়ে যাচ্ছে রেলের, যার জন্য এই দুর্ঘটনাগুলি ঘটছে। এবং রেলের যারা বিশেষজ্ঞ আছেন তারা বলবেন, এবং দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কালকে এসেছিলেন শিলিগুড়িতে, তিনি যে কথাটি বলেছেন যে যতক্ষণ রেলওয়ে সেফটি এখনও পর্যন্ত না রেজাল্ট দিচ্ছেন বা তারা তদন্ত করে না দেখছেন যে কী কারণে হয়েছে। কিন্তু যেহেতু যেটা আমার বলার সেটা হচ্ছে যে 2010 সালে 19 জুলাই সেই রাত্রেবেলায় যে সাঁইথিয়ার ঘটনা হয়েছিল, সেদিনকেও ঘুম চোখে আমরা ছুটেছিলাম, আমি ছুটেছিলাম সাঁইথিয়াতে। তা একইভাবে গতকালকেও আমার ওই ঘটনাস্থলে থাকার সুযোগ হয়েছে। দুটো ক্ষেত্রে যেটা আমার মনে হয়েছে যে আমরা মৃত মানুষগুলির প্রতি দায়িত্ব দিয়ে কিন্তু আমরা আমাদের দায় এড়িয়ে যাচ্ছি। বনাঞ্চল এক্সপ্রেসের সেবারেও যেটা হয়েছিল যে ড্রাইভার মারা গেছিলেন এবং একই সঙ্গে সহ চালক যে ছিলেন সেই চালকও মারা গেছিলেন। একইভাবে এখানেও যে মালগাড়ির যিনি ড্রাইভার ছিলেন অনিল কুমার, সেই অনিল কুমার এবং তার সহযোগী আছে বিশাল মিশ্র, সেই দুজনেই কিন্তু গতকালকেই দেখলাম প্রথমেই মারা গেছেন। তো এটা তো ঠিক, সেটা হচ্ছে চালকরা নিজেরাই যখন মারা যাচ্ছেন, তার মানে দুর্ঘটনা তারা ইচ্ছাকৃতভাবে করেননি, কোনো কারণে হয়েছে, সেটা সিগন্যালিং ব্যবস্থা হতে পারে, যাই হোক, একাধিক কারণ থাকতে পারে। কারণ হ্যাঁ, আমাদের এখন বিশ্বের মধ্যে সবচেয়ে রেল লাইন সবচেয়ে বড়, রেল থেকে আয় সবচেয়ে বেশি আমাদের দেশে, কিন্তু তারপরে যাত্রী সুরক্ষাটা হচ্ছে আসল। প্রত্যেক দিন আমার গত 5 বছর ধরে নর্থ বেঙ্গলে নিয়মিত প্রত্যেক মাসে যাতায়াত, সেই সুবাদে আমরা যখন আগে ট্রেনে যেতাম
তখন আমাদের একটাই ভয় থাকতো ঠিকমতো পৌঁছাবো তো, কারণ ওইদিকে কুয়াশা থাকে, জল থাকে, ধস থাকে, যার জন্য এটা হয়েছে। এখন সিগন্যালিং ব্যবস্থা যে জায়গায় হচ্ছে আমরা দোষ দিয়ে দিই মৃত চালকের ওপর চলে গেল, এবং মৃত চালক অনিল কুমার, তিনি পাটনার নিবাসী, তিনি এখানেই থাকতেন, কালকে দোষটি তার ওপর তার ঘাড়ে চলে গেল। এবং দেখা যাচ্ছে যে মৃত লোকের নামেও কমপ্লেন করা হচ্ছে থানায় যে হ্যাঁ, আজকে একটা অভিযোগ জমা পড়েছে মৃত ব্যক্তির নামে। এগুলি সাজানো, কিন্তু সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে আমরা কবে নিরাপদ হব। দুর্ঘটনা শুধু ট্রেনে হয় তা নয়, দুর্ঘটনা বাসেও হতে পারে, দুর্ঘটনা দু চাকাতেও হতে পারে, চার চাকাতেও হতে পারে, কিন্তু যতটা কমানো যায়, যেহেতু রেলে অনেকে সফর করে, অনেকে নিশ্চিন্তে সফর করে, রাত্রেবেলা ঘুমন্ত অবস্থায় ছিল। এই যে কালকে যখন আসছিল যারা শিলং থেকে, আসাম থেকে আসছিলেন, তারা অনেকেই সকাল 8টা 20-তে ঢুকে যে এনজিপিতে কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে গেছে, তারা দাঁড়িয়েছিল, পিছন থেকে একটা সজোরে মারলো। এটা কার দোষ? এবং কাগজে লিখে এই সিগন্যালিং ব্যবস্থা চলছিল, সে দোষ নিরূপণ করা যাবে, কিন্তু অভিজ্ঞতাটা আমাদের খুব সুখকর নয়, অন্তত যাত্রী হিসাবেও আমি খুব নিরাপদ বোধ করছি না। এখনো পর্যন্ত যে বিষয়গুলো উঠে আসছে, প্রথমে তো হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস, তাতে LHB কোচ নেই, এটা একটা বিষয়। কিভাবে একই লাইনের দুটো ট্রেনকে একই সঙ্গে কাগজে লিখে দেওয়া হলো এবং তারপরে একই লাইনে দুটো ট্রেনকে ছেড়ে দেওয়া হলো চালানোর জন্য। পাশাপাশি বলির পাঠা করা হচ্ছে যে মৃত যে ড্রাইভার অর্থাৎ মালগাড়ি, তাকে কেন মানে একই সঙ্গে যে রেল ট্র্যাকিং সিস্টেম কাজ করেনি, এই সমস্ত অনেক সব বিষয় উঠে আসছে। কিন্তু বিষয় যাই উঠে আসুক, বিষয় হচ্ছে যে আলটিমেটলি গাফিলতি জারি থাক, কিন্তু আলটিমেটলি যে মানুষের প্রাণ যাচ্ছে এটা খুব বড় প্রশ্ন। আমাদের যারা নিশ্চিন্তে রেলে যাত্রা করি বা আমরা যাই যে আমরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাবো, কিন্তু এই যে কোনো এক অজানা কারণে আমাদেরকে আমাদের প্রিয়জন এবং কাছের জনকে হারাতে হচ্ছে, এই বিষয়টা কেমন দেখছো নন্দা? না, কালকে তুমি যখন ওখানে ছিলে, ওখানে যখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ছিলে, কি দেখলে? মানে স্বজন হারাদের যে চিৎকার, কান্না, কি মানে অনুভূতিটা কি হলো? ঘটনাচক্রে কালকে যেটা হলো সেটা হচ্ছে যে ছেলের কাছে একটা মেসেজ এলো, ট্রেন দুর্ঘটনা হয়েছে, দ্রুত মেডিকেল কলেজে পৌঁছাতে হবে। সাংবাদিকতার সুবাদে এই আগ্রহটা আমি শেষ করতে পারলাম না, আমিও পিছন গেলাম। গিয়ে তখনই দেখলাম মৃতদেহর সার আসছে, সার দিয়ে অ্যাম্বুলেন্সে করে আসছে। প্রথম যে মৃতদেহটি নামলো তার নাম হচ্ছে আশিস দে, যে হচ্ছে স্থানীয় শিলিগুড়ি এলাকার বলাকা এলাকায় তিনি থাকেন এবং খুব জনপ্রিয় ছেলে, 32 নম্বর ওয়ার্ডের শিলিগুড়ির বাসিন্দা। তো মূল বাড়ি তার শক্তিগড়। আশিসবাবু হচ্ছেন এলাকার এতটাই জনপ্রিয় যে এলাকার খেলাধুলা, গান বাজনা সমস্ত কিছুতে আশিসবাবু নিজেকে যুক্ত করে রাখতেন। তার মৃতদেহটা দেখেই কিন্তু পুরো আবহাওয়াটা পাল্টে গেল, যে এই লোকটার, এত কাছের লোকটার যদি আমরা আজকে সোমের সকালে যদি আমরা মৃত্যুটা দেখতে পাই, তাহলে কি অবস্থা দাঁড়াবে। এই ভাবনাটা মানুষের মধ্যে ছড়িয়ে গেল, আতঙ্কটা ছড়িয়ে গেল গোটা হাসপাতাল জুড়ে। এবং আশিসবাবুর স্ত্রী, যাকে আমরা দেখছি গীতিকা দে, তিনি বলছেন যে লোকটা এত আনন্দপ্রিয় লোক ছিল, যেখানে যেখানে যেতাম সেখানে তিনি আনন্দ করতে ভালোবাসতেন। এবং আশ্চর্যের কথা হচ্ছে এই আশিস দে গতকালকে নিজে কাঞ্চনজঙ্ঘাতে গার্ড হিসাবে তিনি নিয়ে যাবেন শিয়ালদা পর্যন্ত বলে তিনি যেচে এনজিপি থেকে নিয়েছেন। তার আগের শতাব্দীতে তার গার্ড হওয়ার কথা ছিল, কিন্তু কালকে আমরা ওখানে গিয়ে দেখলাম যে না, সে তাকে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে টেনে। এবং আগের রাত্রেবেলা গীতিকাতে বলছিলেন যে আগের রাত্রেবেলা তিনি আমার সঙ্গে অনেক দিন পর একসঙ্গে গান গাইতে বসলাম এবং ভালোবাসার গান গাইলাম দুজনে, এবং একই সঙ্গে আশিস কোনোদিনই রান্না করে না, কালকে ডিম ভেজে খেলাম আমরা দুজনে। এই যে একটা পারিবারিক নিরাপত্তা, মানে আজকে যারা যাত্রী আছে আমরা যেমন সুরক্ষার কথা ভাবছি, যিনি আমাদের গাইড করে নিয়ে যাবেন, তিনিও তো সুরক্ষিত নন। তিনিই প্রথম মৃত্যুর শিকার হয়েছেন, কারণ তিনি ছিলেন গাড়ির পিছনে। একদমই তাই। এই বিভীষিকা দেখে এসছেন আরো এই সামনেই বসে থাকা দুই পরিবার। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, কালকে নন্দনদা যাবৎ ওখানে দাঁড়িয়ে থেকে মেডিকেল কলেজে মৃত্যু মিছিল দেখেছে। অসুস্থ মানুষরা কেউ পা হারিয়ে, হাত হারিয়ে তারা যেমন পৌঁছেছে, প্রায় 50 জন মহান্ত আহত, তাদেরকে দেখেছে। অ্যাম্বুলেন্সের আসতে একের পর এক বডি যেমন আসছে, অসুস্থ মানুষরা এসছে। তার সঙ্গে যেটা বিষয় যে ওই একই ট্রেনে ছিলেন, আমাদের সঙ্গে একটি পরিবার রয়েছেন, আমাদের সিউড়ির হাটজনবাড়িতে তাদের বাসিন্দা। তার মধ্যে রয়েছেন যথারীতি আমার বাঁ দিকে রয়েছেন নিশা কর্মকার, আর ডান দিকে রয়েছে নিশার মা কবিতা কর্মকার। নিশা,
কালকে আমি বুঝতে পারছি খুব ট্রমার মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, মানে আজকে এইরকম একটা প্রোগ্রামে আসাটাও খুব চাপের, মানসিকভাবে এখনও সেই আতঙ্ক কাটিয়ে ওঠেনি, তার চোখে মুখে ছাপ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তবুও জিজ্ঞেস করতে হয়, তোমাদেরও প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। কালকে কিভাবে ট্রেনে উঠেছিলে, কোথা থেকে উঠেছিলে, কি ঘটনা, হঠাৎ করে কিভাবে তোমরা বুঝতে পারলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে একটু শেয়ার করা যায়। আমরা গুয়াহাটি থেকে রাত 10:45-এ কাঞ্চনজঙ্ঘা ধরি। কাঞ্চনজঙ্ঘাতে উঠে 8:30টা কাটে ওখানে। তারপর সকালবেলাতে যখন আমার মা আর ভাই তো ঘুম থেকে উঠে গেছিলেন, তারপরে আমাকে ঘুম থেকে ডাকা হচ্ছে যে ঘুম থেকে ওঠ, খাওয়া দাওয়া করে না, কিছু রাত্রেবেলা কিছু খাসনি। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘাতে সফর করছিলে কেন, মানে কেন আসছিলে? কারণ আমরা ওখানে আমার বাবার ওখানে পোস্টিং শিলচরে, তো ওখানে আমরা বেড়াতে গেছিলাম। 12 তারিখ নাগাদ আমরা বেড়াতে গেছিলাম ওখানে। তারপরে আসার ডেট ছিল আমাদের 16 তারিখে কাঞ্চনজঙ্ঘাতে, তো আমরা সেই মতন রাত 10:45-এ ট্রেন ধরি। এবং সকালবেলাতে উঠে আমি শুধুমাত্র গিয়ে একটা করে ঝটকা দেয় বা হয়তো ট্রেনটা স্লিপ করে গেছে, রেল লাইন থেকে স্লিপ করে গেছে, তো সেরকমই কিছু মনে হলো। তারপরে পরপর দুবার যে ঝটকাটা দেয় সেটা অত্যন্ত সাংঘাতিক ঝটকা ছিল। দ্বিতীয়বারের তো টাইমটা কখন, সকালে কটা নাগাদ? মোটামুটি সকালে ওই 8:50 কি 9টা নাগাদ এরকম সময়। তারপর দ্বিতীয়বার যখন ঝটকাটা লাগলো তখন আমার মাথাটা ডাইরেক্ট গিয়ে লাগলো আয়নার মধ্যে। তো তারপরে তৃতীয় ঝটকা লাগলো। তুমি তখন কোথায় ছিলে? আমি তখন ওয়াশরুমে ছিলাম। আচ্ছা, ওকে। হ্যাঁ, দিয়ে তখন আমি তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে দেখছি যে বাইরে যখন দরজা দিয়ে দেখছি তখন দেখছি আমাদের একটা পেছনের একটা কম্পার্টমেন্ট আর একটা উঠে গেছে ওপর দিকে, আর একটা একদম পুরো ক্রাশ হয়ে গেছে, পুরো একদম একটা ডাব্বার মতো হয়ে গেছে একটা। তো তারপরে এসে তো মা ভাইদেরকে দেখলাম, একজন তো আমাদের কম্পার্টমেন্টে যে ওপরে ঘুমাচ্ছিল সে পুরো এসে নিচের মধ্যে পড়েছে। প্রচণ্ড ভয়ানক, প্রচণ্ড মর্মান্তিক ঘটনা ঘটেছে কালকে। কেউ এইদিকে মাথায় রক্তচাপা নিয়ে কেউ যাচ্ছে, কেউ বাচ্চাকে কোলে করে নিয়ে যাচ্ছে। একজনের তো আমাদের কত নম্বর কম্পার্টমেন্টে ছিল? আমরা ছিলাম B2, 3 টায়ার এসিতে। ওকে। তার একজনকে আমাদের একটা কি দুটো বগি পরে জেনারেল কম্পার্টমেন্ট ছিল, ওখানে একটা এমার্জেন্সি এক্সিট যে উইন্ডোগুলো থাকে সেখান থেকে দেখছি যে একটা বাচ্চা এত জোরে ঝটকা লেগেছে, একটা বাচ্চা ভেতর থেকে একদম ছিটকে বাইরে পড়েছে। তারপরে ছোটাছুটি শুরু হলো এদিক থেকে ওদিক। তা আমরা তো আতঙ্কে একবার মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম সবাই যে একবার ট্রেন থেকে নেমেও গেলাম, নেমে বাইরে ব্যাগ নিয়ে দাঁড়ালাম। তারপরে ওখানে যারা আর কি করব দিশাহারা, হ্যাঁ একদমই পুরোপুরি দিশেহারা, পুরোপুরি মানে তখন মাথায় কোনো কাজ করছে না যে কী হলো, আমার যে লেগেছে মাথায় ব্যথা করছে তার প্রতিও কোনো নজর নেই যে কোথাও ব্যথা। আগে মনে হচ্ছে যে আমি আগে ট্রেন থেকে নামি বা কি করবো, তখন কিছু বোঝা যাচ্ছে না। একদম তাই, হয়তো জমপুরির মুখ থেকে ঘুরে এসেছি। যখন তুমি ওয়াশরুম থেকে বুঝতে পারলে কিছু একটা ঘটেছে, তারপরে বাইরে বেরিয়ে এলো ভয়ঙ্কর, তখন ভাই আর মায়ের কি অবস্থান ছিল? তখন ভাই আর মা তো আমাকে খুঁজে বেড়াচ্ছিল যে আমি কোথায় আছি। তো তাদেরও মাথার টোটালি ঠিক ছিল না যে তারা কি করবে, এবার কি করা উচিত কি করা উচিত নয়। তখন একদমই কারোর মাথা কাজ করছিল না যে কি হলো হঠাৎ করে। মানে প্রচন্ড জোরে আওয়াজ, প্রচন্ড জোরে আওয়াজ, তার থেকে একটা ঝটকা হঠাৎ করে। সবাই তখন হয়তো অনেকে ঘুম থেকে ওঠেও নি, অনেকে ঘুমোচ্ছিল। খুবই দুঃখজনক আর খুবই মর্মান্তিক ঘটনা। বুঝতে পারছি যে মানে কালকে মানে মানে মৃত্যুর হাত থেকে ফিরে আসা। একদমই তাই, সত্যিকারই মৃত্যুর হাত থেকেই ঘুরে এসেছি। আচ্ছা কবিতা দি, আপনিও তো একই ট্রেনে সফর করছিলেন, নিশা এবং সোহম সঙ্গে ছিল, ওখান থেকে ঘুরে বাড়ি ফেরা আনন্দ, দীর্ঘদিন পর একসাথে আনন্দ করে ফিরছিলেন, তারপর হঠাৎ করে কি হলো যদি একটু শেয়ার করেন। আপনিও তো ছিলেন। একটা মর্মান্তিক ঘটনা, মানে আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না, সেরকম পরিস্থিতিও নেই যে আপনাদেরকে কিভাবে আমি বোঝাবো ঘটনাটা। হাজব্যান্ড চাপিয়ে দিয়ে টেনে তুলে দিয়ে আমরা বাড়ি ফিরছি, সকালবেলা উঠে এই ঘটনা। মেয়েকে পাচ্ছি না, চারিদিকে মানুষ ছোটাছুটি, ভিতরে কে কোথায় কিছু খুঁজে পাচ্ছি না, ভেতরে সব লন্ডভন্ড অবস্থা, সব লন্ডভন্ড। উপর থেকে দেখছি একজন পড়লো, তার দিকে কারোর কোনো খেয়াল নাই, তার উপর দিয়েই সবাই দৌড়ে যাচ্ছে। মানে জীবনে যে আমরা ফিরে এসেছি আর ঠাকুরের প্রচুর মহিমা, নাহলে হয়তো পারতাম না।
এই যে ঘটনাটা ঘটার পর তখন মানে আপনি কি করলেন? আমি তখন ছেলে মেয়ে দুজনেই কাঁদতে শুরু করেছে, আমি তখন বুঝে উঠতে পারছি না যে আমি কি করব। মেয়েকে কতক্ষণ পরে পেলেন? ও তো ওয়াশরুমে ছিল। অনেকক্ষণ পরে খোঁজাখুঁজি, চারিদিকে সব ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, করছে। ছেলেকে বসিয়ে রেখে সিটে মেয়েকে আমি খুঁজছি যে মেয়ে আমার কোথায়, বাথরুমে গেল। আচ্ছা, মেয়ে তো বলে গেছিল যে আমি ওয়াশরুমে গেছি। হ্যাঁ, কিন্তু তাও আমার মানে সেই বিশ্বাস হচ্ছে না কি হয়েছে, হচ্ছে না যে মেয়ে বাথরুমের ভেতরে আছে না বাইরে পড়ে গেল। ট্রেনটা যে পিছনে যে কি হয়েছে আমি তো কামরার ভিতরে বুঝতে পারছি না যে ঘটনাটা কি ঘটেছে। মানে আপনাদের ট্রেনটা মানে কম্পার্টমেন্টটা ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু প্রচন্ড জোরে ঝটকা, প্রচন্ড মানে সিটে তো বসে থাকতে পারছি না। কি হচ্ছে চারিদিক থেকে এত চিৎকার চেঁচামেচি, কি হলো, মেয়ে আমার কোথায়? তারপরে কি করলেন? তারপরে তো দেখছি যে এই অবস্থা, সব ট্রেন থেকে সবাই নেমে নেমে চলে যাচ্ছে, আমিও ছেলে মেয়েকে নিয়ে নেমে পড়লাম। তারপরে পুলিশ এসে আমাদের বলল আপনারা ট্রেনের মধ্যেই সেফটি, আপনি উঠুন ট্রেনে, ছেলে মেয়ে নিয়ে ট্রেনে গিয়ে বসুন, আমরা আপনাদের সুরক্ষার ব্যবস্থা আমাদের হাতে, আমরা ঠিক আপনাদের বাড়ি পৌঁছে দেবো। আমি বলছি না, আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি হাজব্যান্ডের ফোনে পাচ্ছি না, ফোনে কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, কোনো টাওয়ার নেই ফোনে, সেরকম বৃষ্টিও পড়ছে। মানে সেই ঘটনা ওই যে 4-5 ঘন্টা কিভাবে কেটেছে আমি এখনো বুঝতে পারছি না যে কি টমার মধ্যে ছিলাম। আচ্ছা নিশা, ঘটনার পর প্রাথমিক কিছুটা সময় কেটে যাওয়ার পরে কারা তোমাদের উদ্ধারের কার্য করলো? পুলিশই বা কতক্ষণ পরে এলো? রেল কর্তারাই বা কখন পৌঁছলো? যদি একটু শেয়ার করো। ঘটনাটা ঘটেছিল প্রায় 9টা নাগাদ। তো পুলিশ তার 1 ঘন্টা কি 2 ঘন্টা পরে ওখানে পুলিশ উপস্থিত হয়েছিল, সাথে রেল কর্মীরাও। তারপর সাধারণ মানুষ তো তোমাদেরকে প্রথম রিকভারি করেছে? হ্যাঁ, সাধারণ মানুষে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই স্পটে ছিল এবং তারা অনেকটাই তাদের সাহায্য করেছে। তারপরে খাওয়া দাওয়া এগুলো কি ব্যবস্থা? খাওয়া দাওয়া তখন কিছুই ছিল না, তখন হয়তো জলও পর্যন্ত ছিল না। তারপরে ওখান থেকে প্রায় 1টা-1:30 নাগাদ ট্রেন ওখান থেকে ছেড়ে দেয় এবং তারপরে আলবেরিয়াতে এসে ওখান থেকে জলের ব্যবস্থা, কেক বিস্কিট এসবের ব্যবস্থা করা হয়েছিল। তারপরে প্রত্যেকটা স্টেশনে খাবার, জল এসব সব কিছু সাপ্লাই দেওয়া হয়েছে। মানে পরবর্তী সময় ব্যবস্থাগুলো হ্যাঁ, ঠিকঠাক হয়েছে? পরবর্তী সময় সব ব্যবস্থা হয়েছে। কবিতাদি বলছি, যখন আপনারা ট্রেনে ওখানে উঠলেন এবং যখন এখানে ঘটনাটা ঘটলো, তারপরে আপনার স্বামীর সঙ্গে যোগাযোগ কিভাবে হলো? বা উনি তো খুব উদ্বিগ্নতার মধ্যে ছিলেন যে কি হলো। উনি আমার সাথে যোগাযোগ করতে পারছে না, উনি খবর নিউজেও দেখেছে, দেখার পরে ভাবছে যে এই ট্রেনেই আমার ফ্যামিলি, ও আমার সাথেও যোগাযোগ করতে পারছে না, আমিও ওনার সাথে যোগাযোগ করতে পারছি না। কঠিন অবস্থা, মানে কি যে গেল কাল এখনো পর্যন্ত ভেবে উঠতে পারছি না। এখনো বাড়ি ফিরে এখনো যে মর্মান্তিক ঘটনা আমি এখনো ভুলতে পারছি না, যে ছেলে মেয়ে নিয়ে আমি আদৌ বাড়ি ফিরে এসেছি এইটাই আমি বিশ্বাস করতে পারছি। রাত্রে ফিরলেন না আজকে ফিরলেন? রাত্রেবেলা 1:30টায় বাড়ি ফিরেছি। কিভাবে ফিরলেন, কি অ্যারেঞ্জ করলো? হ্যাঁ, ট্রেন থেকে নামলাম 12:30, ওখান থেকে ট্রেনের ব্যবস্থা ছিল। আমাদেরকে বললো যে আপনাদের বাড়ি সুরক্ষিতভাবে পৌঁছে দেবো আমরা, আপনারা একদম চিন্তা করবেন না, আপনারা বসুন, নার্ভাস হবেন না, যা হবার সেটা হয়ে গেছে। কেমন লাগছে কালকে মৃত্যু থেকে ফিরে আসা? আজকে তো মানুষের একটা অনুভূতি হয়, খুব ভীষণ খারাপ অনুভূতি, মানে খুবই খারাপ অভিজ্ঞতা, এবং মানে যেটা চোখে দেখেছি সেটা বলে হয়তো বোঝাতে পারবো না। হ্যাঁ, আগে হ্যাঁ নিউজে দেখেছি হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন উল্টে গেছে, সেটা শুনে হ্যাঁ সেটা শুনেই এতটা খারাপ লাগে আমাদের। তো এখন তো কালকে তো নিজের চোখে দেখেছি, তো সেই দেখাটা হয়তো কোনোদিন তো ভুলতেও পারবো না, আর যেটা দেখেছি সেটা হয়তো সেভাবে বলেও প্রকাশ করতে পারবো না যে আমরা কি শুনেছি কি দেখেছি। আচ্ছা নিশা, আমরা যে বিভিন্ন তথ্য পাচ্ছি যে কেউ বলছে যে মালগাড়ি কি করে পেছনে একই লাইনে চলে এলো, সিগন্যালিং সিস্টেম ঠিকমতো কাজ করেনি, তারপরে হচ্ছে ইন্টারলকিং সিস্টেম ঠিক করে কাজ করেনি, কেউ বলছে যে মারা গেছে তারই দোষ, সে জোরে চালিয়ে ফেলেছে, কেউ বলছে 5টা রাত্রি ধরে নাইট ডিউটি পর করেছে মালগাড়ির চালক। এই যে বিভিন্ন যে তথ্যগুলো উঠে আসছে, এটা তথ্য, তার রিসার্চ হবে, তদন্ত হবে, রেল সেফটি বোর্ড নিশ্চয়ই তার ব্যবস্থা করবে। কিন্তু তোমরা সাধারণ মানুষ বা আমরা সাধারণ মানুষ, আমরা ট্রেনে যাত্রা করি, তো এই যে যাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটে বা বিশেষ করে কালকে মুহূর্তটা কাটিয়ে এসছো, তুমি কি বলবে? তোমার অনুভূতি কিভাবে এগুলোকে দেখছো তুমি? এইগুলোকে দেখছি যে দুটো ট্রেন তো একটা লাইনে কখনোই পারমিশন ছাড়া বা সিগন্যাল ছাড়া তো চলে আসতে পারে না। স্বাভাবিক।
তো উড়ে তাই না? আসবে না। হ্যাঁ, সে তো উড়ে আসবে না, বা তাকে নিশ্চয়ই সিগন্যাল দেওয়া হয়েছে বলেই কিন্তু সে একই ট্রেনে এসেছে। ঠিক। আর যেখানে ড্রাইভারের কথা বলা হচ্ছে, সে তো নিজে নিজে ইচ্ছে করে তো চলে আসবে না, মানে তাকে তো দুজনকে বলা মানে হবে। green হ্যাঁ signal দেওয়া হয়েছে। হ্যাঁ, দুজনকে সিগন্যাল দেওয়া হবে তবেই তো তারা আসবে। সে কাগজে লিখে দেওয়া হোক আর যাই হোক, হ্যাঁ। মানে দুজনের মধ্যে একটা মানে কমিউনিকেশন গ্যাপ না, নিশ্চয়ই সিগন্যাল দেওয়া হয়েছে। তা তো অবশ্যই, তবে তো সে যাবে, সে নিজের ইচ্ছে তো যেতে পারবে না। নন্দনদা কি বলবে? না, সে তো রেলওয়ে সেফটি বোর্ড দেখবে, কিন্তু যাদের প্রাণ গেল তাদেরকে আমরা ফিরে পাবো যে কোনো দুর্ঘটনা থেকেই বলছে। কি করে আর রেলের প্রতি ভরসা রেখে মানুষ চাপবে? মানুষের সুরক্ষাটা সবার আগে দরকার। যে আমরা যে যাচ্ছি ট্রেনে, আমাদের তো কোনো সুরক্ষা নেই, কালকে তো যা খুশি হয়ে যেতে পারতো। আচ্ছা দিদি, এমনি ট্রেন কেমন থাকে? আপনারা যখন উঠলেন পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন এগুলো ঠিকঠাক ছিল, ছিল, কিন্তু যে আমাদের সুরক্ষাটা কোথায়? সিকিউরিটি, নিরাপত্তা কিছু নেই আমাদের। আর এতগুলো জীবন তো হ্যাঁ, ট্রেনে উঠবো, ট্রেনে ওঠার আগে আমাদের তো এখন একটা আতঙ্ক যে মনে হচ্ছে আর ট্রেনেই চাপতে পারবো না। এতগুলো জীবন তো গেল, কারোর গাফিলতিতে তো গেছে, সে ড্রাইভারের গাফিলতি সে হোক, হ্যাঁ, সিস্টেম গাফিলতি হোক, কারোর গাফিলতিতে তো গেছে, কেউ তো দায়ী এর জন্য। তা তো আপনারও অবশ্যই। একটা আমরা বিষয় ফিরে আছে। এসেছি, আর যারা এখনো পর্যন্ত মৃত, তাদের ফ্যামিলির কি অবস্থা? না, নিখোঁজ খুব একটা নেই, শুধু কালকে আমরা যেটা দেখেছি সকালের মধ্যে বেলা 12টার মধ্যে 8টি দেহ এলো, মৃতদেহ, নিথর দেহ এলো, চাদরে ঢাকা। একটি দেহ এত খণ্ড বিখণ্ড হয়ে এলো যে তার পরিচয়ই জানা গেল না, এখনো জানা যায়নি। এখনো জানা বাচ্চাকে যায়নি। আমি দেখলাম যে ফার্স্ট দেখলাম একটা বাচ্চাকে কোলে নিয়ে সমানে মাঠে মাঠে দৌড়াচ্ছে। মানে বাচ্চার পরিবারের লোকজন, লোকটাকে আমি বলতে মানে পারছি না, বাঁচানোর তাগিদ কিন্তু আছে। বাঁচানোর জন্য দেখছি মাঠে 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 দৌড়াচ্ছে বাচ্চা কোলে করে নিয়ে। এটা ফার্স্ট আমি দেখলাম। এই যে যার ছবি এখন আমরা পর্দায় দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন গীতিকা দে, আশিসদের মিসেস। এটা দুর্ঘটনাস্থল, কালকে এটা ফাঁসি দেওয়ার ওই এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সহজে বোঝা যাচ্ছে যে ওই একদম পুরো ট্রেনটি ঢুকে গেছে। মানে মালগাড়ি কত স্পিড ছিল যে 3টে কম্পার্টমেন্টকে মানে একদম ইয়ারে তুলে দিয়েছে, মানে কত স্পিডে। আর আমাদের গাড়ির স্পিড নরমাল ছিল, মানে যথেষ্ট কমই বলা তখন চলে। কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে ছিল? না না, দাঁড়িয়ে ছিল না, আস্তে আস্তে চলছিল? চলছিল, আস্তে আস্তে আচ্ছা। চলছিল। মানে কাঞ্চনজঙ্ঘা চলছে আর মালগাড়ি এসে পেছন থেকে পেছন থেকে মেরেছে। প্রচন্ড জোরে এসে মেরেছে। মানে যেটা আগে জানা যাচ্ছিল নন্দনদা, যে মালগাড়ি মানে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে ছিল, সেটা কিন্তু নয়। না না, সেটা তো উনি বলছেন প্রত্যক্ষদর্শী যে আস্তে আস্তে চলছিল বোধহয় সিগন্যাল। এমনি তো রেলের যা নিয়ম, আজকে যা কাগজে দেখলাম, কাগজে পড়ছিলাম যে দৃশ্যমানতা যদি থাকে, কারণ উত্তরবঙ্গের দিকে বেশিরভাগ বৃষ্টি হয়, আগের রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যদি দৃশ্যমানতা থাকে তাহলে 15 কিলোমিটার স্পিডে চলবে, যদি কম দৃশ্য থাকে সেখানে 10 কিলোমিটার বেগে চলবে। এগুলো কাগজের আজকে আমরা তথ্য দেখেছিলাম। রেলের অনেক সেফটির ব্যাপার থাকে, ওরা অনেক রকম নিরাপত্তা, এটা নয় কখনো যে রেল ব্যবস্থা করার চেষ্টা করছে না, যে কোনো মৃত্যুই কামনার নয়, কিন্তু সব দপ্তরই, একটা বাস হোক, একটা স্কুটার হোক, বা যে কেউ হোক, তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে প্রাণ বাঁচিয়ে নিয়ে যাওয়ার এবং যাত্রীদের সুরক্ষিত। কিন্তু বারে বারে একই ভুল। এই যে 2010 সালে সাঁইথিয়াতে 19শে জুলাই যে ঘটনাটি ঘটেছিল, একই ভুল আমরা দেখলাম যে আবার এই জুন মাসেই হচ্ছে। কেন হচ্ছে? এই প্রশ্নটা আমাদের তো বারে বারে তাড়া করে বেড়াচ্ছে। এবং কালকে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে মানে সবকটা ঘটনা দেখলে জুন জুলাইয়ের মধ্যেই হচ্ছে, কিন্তু 23-এ হোক, 2010 হোক এবং কালকের ঘটনা জুন জুলাই মাসে গিয়ে এই বিষয়টা হচ্ছে। কিন্তু এর সঙ্গেও যেটা হচ্ছে, কালকে অশ্বিনী বৈষ্ণব তিনি ঘটনাস্থলেই, রেলমন্ত্রী এসেছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও এসেছেন। সকলকেই তিনি বলেছেন যে এখানে যা ব্যবস্থা আছে। তখন আমরা দেখলাম যে 2জন রোগী ট্রমা কেসে আছে এবং অনেক অনেক রকম যারা রোগীরা এসেছে। কালকে যখন আমি হাসপাতালে ঢুকি, হাসপাতালে দেখলাম পাটাকে একটা প্লাস্টার করে দেওয়া হয়েছে, গোপাল ঘোষ বলে একজনের। তো তার এক্সরে প্লেটটা আমি যখন দেখলাম, তখন সামনের অংশটা 5টা আঙুল মাঝামাঝি কেটে গেছে। তিনি কিন্তু জানেনও না। ডাক্তারবাবুরা বলছেন যে ও এতটা ট্রমাটাইজ হয়ে গেছিল যে কি করে পা কেটেছে, ও যে পা নেই আর, সেটাও উনি বুঝতে পারছেন না। আরও কয়েকজন এসেছিলেন যারা জলপাইগুড়ি থেকেই চেপেছেন,
তারা মালদা যাচ্ছিলেন বিয়ে বাড়ি উপলক্ষে, বিভিন্ন রকম হাহাকার হাসপাতাল জুড়ে। কিন্তু কালকে হাসপাতালে মেডিকেলে থেকে কতগুলো জিনিস আমার খুব ভালো লেগেছে। এই দুঃসময়ে ভালো লাগা অর্থাৎ এটা বলতে পারবো যে মানবিকভাবে মানুষ যে ভালো অনুভূতি বা মানবিক অনুভূতি সেটা হচ্ছে যে গতকালকে ঈদের ছুটি ছিল, আগের রাতে ধারাবাহিকভাবে মুষলধারে বৃষ্টি হয়েছে, ছুটির দিন, ব্লাড ব্যাংক বন্ধ, ইসিজি বন্ধ মেডিকেল কলেজে, কালকে যে যা সুবিধা আছে পরিষেবা আছে সব বন্ধ। কিন্তু কালকে সঙ্গে সঙ্গে ওখানকার ডিন যিনি আছেন সন্দীপ সেন, তিনি হাজির হয়ে গেলেন এবং পুলিশের কর্তারাও হাজির হয়ে গেলেন। তো ডিন এসেই প্রথমে যেটা করলেন সেটা হচ্ছে সমস্ত ছুটি বাতিল করলেন, যার কোনো ছুটি নেই, সবাই যোগ দাও, মানে এমার্জেন্সি টপ মোস্ট প্রায়োরিটি, এবং বললেন যে আমাদের 24x7 ব্লাড ব্যাংক খোলা থাকবে। এবং একটা ব্লাড ব্যাংকের সঙ্গে সঙ্গে নোটিশ টাঙিয়ে দেওয়া হলো যে রক্তদান করুন। এবং শিলিগুড়ির এবং মুখ্যমন্ত্রীও মানে কিছু সময়ের মধ্যে পৌঁছে গেলে যাতে আরো উদ্যোগ নিয়ে কাজগুলো করানো যায়। না, মুখ্যমন্ত্রী বিকেলবেলা এসছেন, এই ঘটনাটা যখন বলছি তখন 10টা 10-15 হবে, তো মুখ্যমন্ত্রী এসছেন 5টা 35-45 এরকম সময় ফ্লাইট। তার আগে রেল মিনিস্টার পৌঁছে গেছেন, তার আগে রেলমন্ত্রী পৌঁছে গেছেন। যাই হোক, এটা নিয়ে একটা তর্ক বিতর্ক আছে। তো সবাই উদ্যোগ নিয়ে পৌঁছেছে। না, যেটা হয়েছে সেটা হচ্ছে কালকে আমি দ্বিতীয় বা আরেকটা জিনিস দেখলাম, অনেকে নামাজ পড়ে এসে মাথায় টুপিটা লাগিয়েও হাতে গ্লাভস পরে কিন্তু উদ্ধার করছে। অর্থাৎ ঈদ মানে যে শুধু খুশির বা ঈদ মানে যে কুরবানির দিনের যা দিন, তারা কিন্তু তারা শুধু উৎসব করবো না, মানবিকতা। এবং কালকে যারা দেখলাম জুনিয়র ডাক্তাররা, তাদের অনেকে তখন পর্যন্ত অনেকে রক্ত দিতে এসে পৌঁছায়নি, জুনিয়র ডাক্তাররা পটপট করে বসে গেলেন রক্ত দিতে এবং জুনিয়র ডাক্তাররা নিজে রক্ত দিলেন। ওখানকার যারা ইউনিট আছে টিএমসিপি, তারা সঙ্গে সঙ্গে হেল্পলাইন খুললো, ওখানে এআইডিএস এর সঙ্গে সঙ্গে হেল্পলাইন খুললো, বিজেপির পক্ষ থেকে খুলে দেওয়া হলো হেল্পলাইন। এবং একই সঙ্গে মাটিগাড়া পঞ্চায়েত সমিতি, মাটিগাড়া পঞ্চায়েত একই সঙ্গে জল বিস্কুট চিড়ে যারা আসছে, এবং ওখানকার যে মারোয়ারি যুব সমাজ আছে তারা দুপুরবেলাতে এসে দুপুরে খাওয়ার ব্যবস্থা করলেন। কারণ তখন তো হাহাকার চলছে গোটা হাসপাতাল জুড়ে, কে কোথায় আত্মীয় আছে তাদের তালিকা টাঙানো হচ্ছে। সব দিক দিয়ে পরিস্থিতিটাকে আগে তুলতে হবে, সেইটারই সবার উদ্যোগ ছিল। সেই উৎসবে যারা ছিল তারাও সাধারণ মানুষ। এই উৎসবটা যে কালকে কান্নার সঙ্গে যে এদের উদ্যোগটা মিশে গেল, এটা কিন্তু মানুষ হিসেবে পাশে দাঁড়ানোতে আমার খুব আলাদা অনুভূতি হয়েছে। যে এবং যেটা আমরা সাঁইথিয়া দুর্ঘটনাতেও দেখেছিলাম যে সেদিন আমাদের যে টিন বাজারে মাছ ব্যবসায়ীরা বসে, তারা সেদিন কিন্তু ব্যবসা বন্ধ করে কার্যত আগে অ্যাম্বুলেন্সগুলোকে পার করেছে এবং প্রত্যেকটা গ্রামে কার্যত মানববন্ধন করে রাস্তাটা ক্লিয়ার করা হয়েছিল। এগুলো কিন্তু আমরা দেখেছি আগে। এটা সেই দিন রাতের কথা আমার মনে আছে। সেদিন তখন জেলা শাসক ছিলেন সৌমিত্র মোহন এবং একই সঙ্গে পুলিশ সুপার ছিলেন হুমায়ুন কবির। সৌমিত্র মোহন রাত ওই 12:30 পৌনে 1টার সময় যখন ঘটনা ঘটে, প্রথম এসেই তিনি দেখেছিলেন হাসপাতালে যে ব্লাডের পরিস্থিতি কী আছে, এবং একই সঙ্গে হুমায়ুন কবির দেখেছিলেন। এবং আমরা যখন সাঁইথিয়া স্টেশনে যাই রাত্রিবেলা, তখন 1:30 থেকে 4:30 পর্যন্ত একটি লোক আটকে আছে, তার হাতটা ঝুলছে, তাকে বারবার বলছে যে আমাকে কেটে বার করুন। গোটা শহরে একটা গ্যাস কাটার নেই যে কেটে তাকে বের করে দেওয়া যাবে। কিন্তু কালকের একটি ঘটনা ঘটেছে, কোথাও কিন্তু গ্যাস কাটার দিয়ে কেটে বার করার চেষ্টা করা হয়নি। হয়তো তার জন্য বেশ কিছু প্রাণও বেঁচে গেছে। এবং তাদেরকে আবার এটাও দেখলাম যে গতকালকে যখন এই অনিল কুমার, যিনি হচ্ছেন লোকোমোটিভের যিনি চালক, তার বাড়ি হচ্ছে পাটনা, তার পরিবারকে খবর দেওয়ার পর তারাও বেরিয়ে গেছেন, এদিক থেকেও যাচ্ছে। মর্গের পরে মর্গে তার দেহ শনাক্ত করার পরে দেহটি নিয়ে যাওয়ার জন্য, পাটনা নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে। সেখানে কিন্তু এক অ্যাম্বুলেন্স চালক 22,000 টাকা চাইলেন। এটাও কিন্তু অমানবিকতা, যখন মানুষ সবাই চাইছে। এবং কালকে আশ্চর্য লেগেছে আর একটা খবর, সেটা যে মর্গের সামনে বসে আছি, যমুনা সাউ, তার বয়স প্রায় 80 বছর হবে। এই যমুনা সাউ তিনি কালকে যখন এলেন, মানে সবাই বডি আছে, তাড়াতাড়ি চা চাপিয়েছিল সকালে, চাটাকে ফেলে দিয়ে আঁচ নিভিয়ে দিয়ে তিনি পুলিশকে ডেকে বললেন যে আমার এই চায়ের দোকানটা হেল্প ডেস্ক করুন, এবং সমস্ত চা বিস্কুটকে এক জায়গায় গুটিয়ে দিয়ে হেল্প ডেস্ক হলো। উনি বললেন যে কথা বলছিলাম, তো উনি বলছিলেন যে আমার একদিন দুদিন হয়তো ইনকাম হবে না, তাতে আমরা না খেয়ে মরবো না, কিন্তু যাদের মরে গেল সেই পরিবারগুলো কি করবে? সেই পরিবারগুলোতে বাঁচাতে হবে। এবং তিনি পুরোটা মানে দোকানটাকে তিনি হেল্প ডেস্ক করে দিলেন। 4 জন পুলিশ অফিসার চারদিক থেকে একে ডাকছে ওকে ডাকছে, এবং তার দোকানটাকে ঘিরে তখন ভিড় বাড়ছে যে মৃতদেহগুলি কার, কারণ এখনো পর্যন্ত আজকেও সবগুলো শনাক্ত করা যায়নি, শনাক্ত করা হয়নি সবগুলো।
কিন্তু কিন্তু এই এই যে যে মানবিকতা ক্লিয়ার হয়ে যাবে, এই মানবিকতাটাও কিন্তু কালকে আমি দেখেছি। নিশা বাবার সাথে কথা হয়েছে তারপরে? হ্যাঁ, বাবার সাথে কথা হয়েছে। সেই সময় তো মা ফোন করেছিল বাবাকে, কথা হয়েছে আমরা যখন নেমে গেছিলাম ট্রেন থেকে আতঙ্কে চোটে, তখন বাইরে এসে একবার সিগন্যাল পাওয়া গেছিলো, তো তখন মা বাবাকে ফোন করে এবং তখন বাবার সাথে কথা হয়। সেটা শুনে তো বাবা প্রচণ্ড পরিমাণে তখন ভেঙে পড়েছিল যে সেও কি করবে এবার, সে তো হ্যাঁ তোমরা কেমন আছো না তোমরা কম করে বলছো, উনি যাতে উদ্বিগ্ন হ্যাঁ না হ্যাঁ থাকে। একদমই তাই। তো তারপরে তো বাবাও ভাবছিল, মানে উনিও ওদিকে পৌঁছে যাবার মুখে, তখন উনি ভাবছিলেন যে আমি এদিকে চলে আসি, আমি ওখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবো। তো মা তখন বারণ করেছিল যে আমরা বাবা আস্তে আস্তে আমরা ঘরই পৌঁছে যাবো হয়তো, ট্রেনে যদি কোনো ব্যবস্থা করা হয়তো। খুবই খারাপ দিন গেছে কালকে। কবিতা দি বলছি, কালকে যখন আপনার হাজবেন্ডের সঙ্গে প্রথম কথা হলো, ওনার কি রিয়াকশন ছিল বা কি বললেন? প্রথমে ফোনটা ধরে কথা বলতে পারিনি, প্রথমে ধরেই আমি কাঁদতে শুরু করেছি যে এরকম ট্রেন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা কি মানে আর মুখ দিয়ে আমার কোনো শব্দ বেরোচ্ছে না। যে ছেলে মেয়ে, উনি তো তখন খুব ছটপট করছে যে কি করব আমি এই অবস্থায়। উনিও তখন ট্রেন থেকে শিলচর পৌঁছায়নি, শিলচরে তখন উনিও গুয়াহাটি থেকে ট্রেন ধরেছে। দিয়ে উনি তারপরে আমাকে বলছে যে তুমি কোথায় আছো, ছেলে মেয়েকে কেমন আছে তুমি আমাকে দেখাও। সেখানে নেট নেই, বিশ্বাস করতে পারছে না যে আমরা সুস্থ আছি না খারাপ আছি, এটা উনি বিশ্বাস করতে পারছে না। ছেলে মেয়ে কই, তুমি কই, এই খালি এই প্রশ্ন যে তোমরা কেমন আছো, কোথায় আছো, আমাকে তুমি বলো। আর সেই সিগন্যাল পাওয়া যাচ্ছে না, বারবার ফোন কেটে যাচ্ছে, ঠিকঠাক কথাও হচ্ছে না। উনিও খুব আতঙ্কে। আজও কি নিশা সুস্থ আছে? মানে সেই ঘটনার পর থেকে আসার পর কি সুস্থ? সেটাও বাবা এখনো বিশ্বাস করতে পারছে না যে ছেলে মেয়ে স্ত্রী আমার কি ঠিকঠাক বাড়ি পৌঁছে গেছে, এখনো কি ওরা সুস্থ আছে, এটা ওনাকে আমি বিশ্বাস করাতে পারছি না। এতবার ভিডিও কল করছি তবুও উনি বিশ্বাস করতে পারছেন না। মানে এখনো উনি বিশ্বাস করছেন না যে আপনারা পুরো সুস্থ হয়ে আছেন, বা হয়তো ভাবছেন যে পুরোটা বলছেন না। হ্যাঁ, এটাই ওনার মনে উনি উদ্বিগ্ন হবে বলেন হয়তো। হ্যাঁ, উনি কি আসছেন? চেষ্টা করছে ছুটি নিয়ে আসার 2-1 দিনের মধ্যে। আচ্ছা নিশা, ট্রেন যাত্রা কি আর করবে না বন্ধ রেখে দেবে? একদমই এখন তো পারবোই না করতে, কারণ এখন একদমই না। হ্যাঁ, মানে যখন ঘুমাচ্ছিও বাড়িতে তখনও মনে পড়ছে যে যে কি কালকে দিনটা কি ছিল, কি দেখছিলাম। হ্যাঁ একদম তাই, এখনো পর্যন্ত সেই চিৎকার আওয়াজ, লোকের ছোটাছুটি এখনো পর্যন্ত পুরো দগদগে হয়ে আছে। না এখনো পর্যন্ত বাড়িতে ঘুমাতে পর্যন্ত পারছি না। ছেলে আমার এত আতঙ্কিত হয়েছে যে ও বিছানা থেকে উঠছে না, বলছে যে না মা আমার খুব ভয়। ছেলে তো পড়াশোনা করে নাকি? হ্যাঁ, এই উচ্চ মাধ্যমিক পাস করেছে এবার। আচ্ছা, এবারে উচ্চ মাধ্যমিক পাস করে, মানে ও এখনো আতঙ্কিত? হ্যাঁ খুব। আচ্ছা ধরো কাদের জন্য ঘটনা ঘটলো বা কি ভুল, এসবের ব্যাখ্যাতে আমি যাচ্ছি না। তোমরা বা আমরা যারা সাধারণ মানুষ যারা রেল যাত্রা করছি, তুমি কি বলবে, মানে রেল কর্তাদের উদ্দেশ্যে তোমার বার্তা কি থাকবে? একটু সব কিছুতে একটু মানে মানুষের যে এতগুলো মানুষ ট্রেনে যাত্রা করছে তাদের সমস্ত সুরক্ষাটা তো অন্তত জীবনের, হ্যাঁ যাত্রীর সুরক্ষা, অন্তত জীবনের সুরক্ষাটা তো তাদের হাতে আছে, তাদেরকে সতর্ক তো হতেই হবে। কারণ নাহলে প্রত্যেক বছর, একদম, কারণ নাহলে প্রত্যেক বছর এরকম করে একটা করে ট্রেন অ্যাক্সিডেন্ট আমরা শুনতেই পাই, বছরে একটা করে আমরা ট্রেন অ্যাক্সিডেন্ট শুনতেই পাচ্ছি। তো এটা কেন হচ্ছে? এতগুলো মানুষের জীবন তো চলে যাচ্ছে সেখানে, এই জীবনের দাম কে দেবে? এটা যে বড় প্রশ্ন। হ্যাঁ, এই জীবনের দাম কে দেবে? যাদের জীবন গেল, যারা অসুস্থ হয়ে গেল, যাদের পা চলে গেল, তারা কি করবে এবার? কবিতা দি কি বলবেন? আমি একই কথা, যে মানুষের যে আমরা ট্রেনে যাব নিরাপদভাবে, এই সুরক্ষাটুকু তো আমাদের দরকার। আমাদের তো আতঙ্কিত, আমি তো এখন ভাবছি যে আমি ট্রেনে আর উঠতে পারবো না, ট্রেনের আওয়াজ শুনলে আমার আতঙ্ক লাগে। ট্রেনে পা দিতে গেলে আপনার পা পিছিয়ে আছে। হ্যাঁ, আমি বলছি যে আর ট্রেনে আমি কি চড়তে পারবো? ট্রেনের আওয়াজ শুনলে কানে আমার ভয়ঙ্কর লাগছে। যে কালকে যে দৃশ্য দেখেছি এখনো পর্যন্ত আমি ওইটা ভুলতে পারছি না, সেই ট্রমা এখনো কাটছে না। নন্দদা শুনলে তো সবই। এটা তো চিন্তার থাকেই, কিন্তু আমাদের স্মৃতি তো খুব কম। আমাদের নিত্য নৈমিত্তিক কাজ, যাওয়া আসা করতেই হয়, ট্রেনেও যেতে হবে, বাসেও যেতে হবে, কিন্তু এটা যতটা কমানো যায় সুরক্ষা ততটাই করতে হবে।
যাই হোক, এতক্ষণ আপনাদের সঙ্গে আমরা আলোচনায় ছিলাম। আমার সঙ্গে ছিলেন নন্দন দত্ত, সাংবাদিক। গতকাল যখন ট্রেন দুর্ঘটনা হয় এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তিনি সশরীরে ছিলেন এবং ওখান থেকে খবরও করেছেন। পাশাপাশি আমার বাঁ দিকে ছিলেন নিশা কর্মকার এবং ডান দিকে কবিতা কর্মকার, মা এবং মেয়ে এবং ওনার এক ভাই নিয়ে উনিও যথারীতি কালকে একই ট্রেনে যাত্রা করছিলেন, সিউড়ি ফিরছিলেন। তার মধ্যে দুর্ঘটনা, যদিও তারা প্রাণে বেঁচে গেছেন, শারীরিকভাবে সেরকমভাবে তারা অসুস্থ নয়, কিন্তু তবু যে ট্রমা, যে ভয় বা আতঙ্ক তাদের মধ্যে রয়েছে তা পরিষ্কার, চোখে মুখে তার ছাপ আমরা দেখতে পাচ্ছি। এবং আতঙ্ক এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন যে আগামী দিনে ট্রেন যাত্রা করবেন কি করবেন না সিদ্ধান্ত পরে নেবেন। এবং রাত্রে ঘুমালে এখনও পর্যন্ত স্বপ্নের মধ্যে সেই সমস্ত বিষয় একের পর এক আসছে, ফলে যথেষ্ট আতঙ্কিত রয়েছে গোটা পরিবার, সেটা দেখতে পাচ্ছি। যাই হোক, কী কারণে দুর্ঘটনা ঘটলো, একই লাইনে দুটো ট্রেন, অর্থাৎ ট্রেনের পেছনে মালগাড়ি কীভাবে আসলো, কেই বা সিগন্যালিংয়ের জন্য দায়ী, বা অ্যান্টি লকিং সিস্টেম কাজ করলো না কেনই বা LHBU কম্পার্টমেন্ট নাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, এই সমস্ত যে রেলওয়ে সেফটি বোর্ড ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে যে তাদের সিগন্যালিংয়ের সিস্টেমের মধ্যে গণ্ডগোল ছিল, সেটা আমরা এক্ষুনি দেখতে পাচ্ছি। এবং যেটা সবথেকে বিষয়, যে এর মধ্যে একটা খুব হাস্যকর বিষয় আমরা দেখতে পাচ্ছি, যে মালগাড়ির চালক, তার বিরুদ্ধে একটি কেসও করা হয়েছে, তারই ভুলে নাকি বা তারই গাফিলতির কারণে এরকম দুর্ঘটনা। কিন্তু একই সঙ্গে এটাও প্রশ্ন যেটা উঠে আসছে, যে চালক কালকে মালগাড়ি চালাচ্ছিলেন, কি নাম জানেন? অনিল কুমার। অনিল কুমার, আচ্ছা, অনিল কুমার, যিনি পাটনা বিহারের বাসিন্দা, তার বিরুদ্ধে একটি কেস করা হয়েছে, তারই ভুলে নাকি এই দুর্ঘটনা, অর্থাৎ মৃত লোকের বিরুদ্ধেও কেস হয়, এটাও আমাদের দেখতে হচ্ছে। সবথেকে বিষয় হচ্ছে যে দুর্ঘটনার কারণ যাই হোক, তা তো নিশ্চয়ই রেলওয়ে যে সেফটি কর্তা রয়েছেন তারা বের করবেন, তার একটা নির্দিষ্ট সমাধান সূত্রে তারা পৌঁছাবেন, সেটা আমরা অবশ্যই চাইবো যে দ্রুত আসুক। কিন্তু যে মানুষগুলোর প্রাণ গেল, অর্থাৎ প্রায় 10 জন মানুষ মারা গেলেন, বেশ কিছু মানুষ যেমন হাত হারাচ্ছেন, পা হারিয়েছেন, এবং একের পর এক যে দুর্ঘটনা, বিশেষ করে 2023-এ আমরা দেখলাম করমণ্ডল এবং হাওড়া যে এক্সপ্রেসের মধ্যে, অর্থাৎ বালেশ্বরের কাছে দুর্ঘটনা, সেখানেও প্রায় 300 জনের মৃত্যু, কালকে প্রায় 10 জন, এবং অন্যদিকে সাঁইথিয়া 19শে জুলাই 2010, সেখানেও 100-র উপরে মৃত্যু। এই যে একের পর এক যে মৃত্যুর ঘটনা ঘটছে, এই দায় কার? অর্থাৎ এই যে রেল যাত্রা আস্তে আস্তে যে ভয়ঙ্কর বা আতঙ্কের পরিবেশ হয়ে হচ্ছে, এটা থেকে আমরা কবে সম্পূর্ণ মুক্ত হয়ে একটা ভালো যাত্রা পাবো, একটা আলাদা আনন্দ পাবো, সেই দিনের অপেক্ষায় আমরা অবশ্যই থাকলাম। কিন্তু এই আতঙ্ক বা এই পরিবেশ থেকে রেলওয়ে সেফটি বোর্ডকে আরও সুরক্ষিত যাত্রা করতে হবে, সে বার্তাও আমাদের থাকলো। এখানে আমাদের আলোচনা শেষ করছি। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা শেষ করলাম। নমস্কার।